হাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2022 সালের অষ্টম শ্রেণীর গণিত প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার 11 রয়েছে, অর্থাৎ কনটাই মডেল ইনস্টিটিউশনের যে অঙ্কের প্রশ্নপত্র রয়েছে তার সমাধান নিয়ে। এখানে দেখে নেব একের দাগে কি বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের দাগের 1 নম্বরে 1/4 ও 1/2 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। ঠিক আছে, আমাদের দুটো মূলদ সংখ্যা লিখতে হবে। তো প্রথমে আমরা এটা টুকে নিচ্ছি। 1/4 আছে আর একটা হচ্ছে 1/2 আছে। তো প্রথম কাজ হবে আমাদের এর হরগুলোকে মানে সেম করা। এখানে হর 4 আছে, এখানে হর 2 আছে। তো সেম করার জন্য আমরা কি করব, এখানে আমরা 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। ঠিক আছে, এখানে নিচকে যেহেতু আমরা 4 দিয়ে গুণ করলাম, উপরকেও আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 4 অক্ষে 4, 4 দুগুণে 8। এবার এখানে দেখো হর 8 হয়ে গেছে, এটাকেও আমরা 8 বানাবো। তার জন্য কি করব? 2 দিয়ে গুণ করব, আর ওপরকেও আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 অক্ষে 2, 4 দুগুণে 8। ঠিক আছে, এখানে দেখো আমাদের দুটা মূলদ সংখ্যা কিন্তু নির্ণয় করতে হবে। তো 2/8 আর 4/8 এর মধ্যে একটাই মাত্র মূলদ সংখ্যা আছে, 3/8। ঠিক আছে, তো আমাদের একটা করলে হবে না, দুটো করতে হবে। তাই আমরা আবার এটাকে একটু হরটাকে বড় করে দেবো। ঠিক আছে, বড় করব, সেম রাখবো। এখানেও 2 দিয়ে গুণ করলাম, 8 দুগুণে 16 হয়ে যাবে। তো উপরেও এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। একই রকম ভাবে এটাকেও আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 16 হয়ে যাবে। এখানেও দেখো 16 হর, এখানেও 16। তো এটাকেও আমরা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে কত হচ্ছে? দেখো 2 দুগুণে 4, 8 দুগুণে 16 হচ্ছে। তাহলে দেখো 4/16 আর 8/16-র মধ্যে আমাদের কিন্তু তিনটে মূলদ সংখ্যা পেয়ে যাব। আমাদের দুটো করলেই হবে। একটা হচ্ছে 5/16, একটা 6/16, আর একটা হচ্ছে 7/16। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো যে অতএব 1/4 ও 1/2 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা হলো দুটি মূলদ সংখ্যা হলো সমান সমান। আমরা যে কোনোটা লিখতে পারবো। 5/16 লিখলাম, আবার 6/16 লিখলাম, আমরা 7/16 কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, যাই হোক, যে কোনো দুটো দিলেই হবে। এবারে আমরা দেখবো একের দাগের 2 নাম্বার অঙ্কটি কি বলছে। তো দেখো এখানে একের দাগের 2 নাম্বার অঙ্কটিতে বলা হয়েছে টি এর কোন মানগুলির জন্য x² প্লাস tx প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এটাকে আমরা প্রথমে টুকবো। x² প্লাস tx প্লাস 1/4 আছে। তো এটাকে সাজিয়ে নিব। কি হচ্ছে? x² প্লাস 1/4টাকে এখানে নিয়ে আসলাম, প্লাস tx এটাকে লিখলাম। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা সূত্রে ফেলতে পারবো। সূত্রে ফেললে কি হচ্ছে? x², এটাকে a ধরে নিলাম, a স্কোয়ার, আর এটাকে b বানাবো। এই যে 1/2 এর হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস এখানে যা টিএক্স ছিল টিএক্সটা লিখবো। তো ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা সূত্রে পড়বে। কোন সূত্র সেটা তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি। দেখো এই যে a² প্লাস b স্কোয়ার, এটা সূত্র কি? আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এরকম লিখতে পারি। আবার এই সূত্রটাকে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এরকম লিখতে পারি। মানে এটা থেকে দুটা সূত্রই আমাদের লেখা যায়। তো আমরা এই যে a² প্লাস b স্কোয়ার এটাকে ধরে নিলাম, a স্কোয়ার এটাকে b স্কোয়ার ধরে নিলাম। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ফেলি, তাহলে আমরা এই দুটাকে লিখতে পারবো। তো দুটাকে একসাথে কিভাবে সূত্রটা লেখা যায় দেখো, আমরা লিখবো a প্লাস বি অথবা a মাইনাস বি, তাই না? তো এখানে আমরা এটাকে a ধরছি, এটাকে b ধরছি। তাহলে a লিখলাম, মানে x প্লাস মাইনাস দুটাই লিখতে পারবো, প্লাসও লিখতে পারবো মাইনাসও লিখতে পারলাম। তাই আমরা প্লাস মাইনাস দিয়ে দিলাম। b বলতে 1/2 এখানে লিখলাম, আর হোল স্কোয়ার। তারপরে কি বলতো? মাইনাসও লিখতে পারবো, মাইনাস দিতে পারবো 2ab, অথবা প্লাস 2ab দিতে পারবো। তার মানে কি? প্লাস মাইনাস 2ab, 2a বলতে এখানে x, আর b বলতে এখানে 1/2। ঠিক আছে, এটা দিলাম। তারপরে যা আছে পিছনে প্লাস tx এটা লিখলাম। ঠিক আছে, তো এবার দেখো এই যে 2, এই 2 কেটে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পূর্ণবর্গ হয়ে গেল। এই রাশিটুকু কিন্তু পূর্ণবর্গ হয়ে গেল, তাই না? যে স্কোয়ার আছে, তার মানে কি এটা পূর্ণবর্গ। শুধুমাত্র এই যে এইটুকু যেটা বেশি থাকলো, এটা কিন্তু পূর্ণবর্গ হতে পারছে না। তাহলে আমি আবার লিখে দেখাচ্ছি ফ্রেশ করে। 1/2 হোল স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস মাইনাস, এখানে থাকছে হচ্ছে এক্স প্লাস tx। তার মানে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ হয়েছে যেহেতু মাথায় এটার পাওয়ার স্কোয়ার আছে, আর এটুকুটা কি বেশি হয়ে গেছে, তাই না? তাহলে এটার মান যদি আমরা 0 লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এটাকে পূর্ণবর্গ বলতে পারবো। তাহলে অতএব আমরা লিখবো যে প্লাস মাইনাস এক্স প্লাস tx সমান সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হয়। 0 হলে সংখ্যামালা পূর্ণবর্গ
হবে, তাই না? তার মানে কি এটা পুরোটা যদি শূন্য লিখতে পারি, তাহলে শূন্য থাকলে এটা তো এই যে এটুকু শুধু বাদ থাকবে, তাহলে এটাই তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। তার জন্য লিখলাম এত সমান সমান শূন্য হলে সংখ্যামালা পূর্ণবর্গ হবে। তাহলে একবার এখানে দুটা মান আমাদের তৈরি হচ্ছে, একটা প্লাসের মান, দেখো এই এক্স এর মান কি, একবার প্লাস মাইনাস, একবার প্লাসও একবার মাইনাসও, ওর জন্য আমরা দুটাই মানটা কিন্তু তৈরি করব। ঠিক আছে, এখানে জায়গাটা একটু শর্ট আছে, তো এটা তো রাফ করেছিলাম আমরা, তো রাফে করবে। এখানে আমি দুটা মানটা টুকছি, এখানে দেখো একবার প্লাসের মানটা নিব এক্স এর, একবার মাইনাসের মানটা নিব। তো প্রথমে আমি প্লাসেরটা নিলাম, প্লাস এক্স প্লাস টি এক্স সমান সমান শূন্য, এটা একটা মান লিখলাম। আর একবার এখানে এটার মানটা কি নেবো, এক্স এর মানটা মাইনাস নেব, তাহলে মাইনাস এক্স প্লাস টি এক্স সমান সমান শূন্য। এবার আমরা দুটা মানই বের করব। ঠিক আছে, এখান থেকে টি এর দুটা মান বেরোবে, তো টি এর দুটা মান বের করলে কি হচ্ছে সেটা দেখো। এবার এখান থেকে দেখো, বা এখানে টি এক্সটা এই পাশে থাকবে সমান সমান এই এক্সটা এই পাশে চলে আসলে মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে অতএব টি সমান সমান কি বেরোচ্ছে, টি সমান সমান মাইনাস এক্স বাই এই যে এক্সটা নিচে এসে পড়বে, তাহলে এই এক্স দিয়ে এক্স কাটলে ওয়ান, তাহলে সমান সমান কি হচ্ছে মাইনাস ওয়ান বেরোলো টি এর মান। ঠিক আছে, টি এর মান মাইনাস ওয়ান বেরোলো। আর এই পাশে কি বেরোচ্ছে দেখো, বা এখানে টি এক্স সমান সমান এই এক্সটা যদি এই পাশে চলে যায় তাহলে প্লাস হবে। অতএব টি সমান সমান কি হচ্ছে, এক্স বাই এক্স, তাহলে এক্স দিয়ে এক্স কাটলে এক হচ্ছে, তাহলে এক্স এর টি এর মানটা কি বেরোলো, একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার প্লাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে টি এর দুটা মান পেলাম, একটা মাইনাস ওয়ান আর একটা হচ্ছে প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারবো, উত্তর টি এর মান কি দিতে পারবো, প্লাস মাইনাস দুটোই, প্লাস মাইনাস ওয়ান হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে, তেমন কঠিন কিছু না, একটু বড় হলো, তো জায়গাটা একটু শর্ট আছে, তাহলে আমরা একটু বুঝে নেবে। এটা তো রাফ, তোমাদের রাফে বোঝানোর জন্য করা হয়েছে। হ্যাঁ, আর এর পাশে যে দুটা মান আমরা বের করলাম, এখানে প্লাস মাইনাস ওয়ান হলে সংখ্যামালাটি কিন্তু পূর্ণবর্গ আমরা বলতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এবারে দেখবো একের দাগে 3 নাম্বার অঙ্কটি কি বলছে। তো দেখো একের দাগে 3 নাম্বার অঙ্কে বলা হয়েছে এবি সরলরেখার উপরে ওসি রেখাংশ দণ্ডায়মান, কোণ এ ও সি সমান সমান 2 কোণ বি ও সি হলে, ঠিক আছে, এ ও সি এর মান নির্ণয় করো। তো আমি প্রথমে একটু চিত্রটা আঁকিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে এ বি, ঠিক আছে, তারপরে কি বলছে ওসি দণ্ডায়মান, এই যেরকম ধরে নাও এটা ও সি, এই যে এ বির ওপরে দণ্ডায়মান। আমাদের কি বলা হয়েছে, এ ও সি, এই যে এ ও সি আছে না, এ ও সি এই কোণটা বিওসি এর ডবল, এই যে বিওসি, এই যে বিওসি মানে এই কোণটা দ্বিগুণ, 2 দিয়ে গুণ করা আছে দেখো, দ্বিগুণ। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে, এ ও সি এর মান কত, এই যে এ ও সি এই কোণটার মান আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এই এ ও সি এর মানটা আমাদেরকে বের করতে হবে, বুঝতে পারলাম। তো এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা একটা তো সরল রেখা আমাদের বলে দেওয়া হয়েছে, এই যে এ ও বি যেটা তৈরি হয়েছে এটা তো একটা সরল রেখা, আর সরল রেখার মান সবসময় কি হয়, 180 ডিগ্রি হয়। তার মানে এই পুরোটা 180 ডিগ্রি, এখান থেকে একদম এই পুরোটা কিন্তু এ ও বি যেটা আছে, এ ও বি এটা পুরোটাই 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা যদি এই কোণটা আর এই কোণটা যোগ করে লিখে দিই 180 ডিগ্রি, সেটা কিন্তু আমরা লিখতে পারবো, তাই না? এখানে লিখে দেবো যে এ বি যেহেতু সরল রেখা, এ বি একটি সরল রেখা, আমাদের বলা হয়েছে একটি সরল রেখা। ঠিক আছে, অতএব দিয়ে আমরা লিখতে পারবো কি বলতো, অতএব দিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে কোণ, এই যে এই কোণটা আর এই কোণটা যোগ করে 180 ডিগ্রি হবে। কোণ এ ও সি যোগ কোণ কি বলতো বি ও সি, এই দুটা কোণ মিলে কি হবে, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, 180 ডিগ্রি হবে। এবার দেখো, এবার আমরা কি এই যে এওসির মানটা এখানে লেখা আছে দেখো, এওসি সমান সমান 2 কোণ বিওসি, তাহলে এওসির মানটা এখানে আমরা বসিয়ে দেবো, আমাদের প্রশ্নে যেরকম লেখা আছে এওসির বদলে আমরা 2 বিওসি লিখবো, তাহলে 2 বিওসি যোগ কোণ বিওসি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এবার দেখো এই যে 2 বিওসি আর একটা বিওসি দুটা যোগ করলে কি কত হবে, 2 আর 1 3 হবে, তাহলে এখানে 3 বিওসি লিখলাম 180 ডিগ্রি। ঠিক আছে, অতএব তাহলে দেখো বিওসির মান বেরিয়ে যাবে, বিওসি সমান সমান কি হবে, এই 3টা কি এখানে গুণ আকারে ছিল, এর পাশে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে 180 কে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি 180 কে ভাগ করে দিলে কত হবে, 3 দিয়ে হচ্ছে 60, তাই না? তাহলে 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, বিওসির মান পেলাম 60 ডিগ্রি, কিন্তু আমাদের কিন্তু এওসির মান বের করতে হবে। ঠিক আছে,
আমরা তাহলে এওসির মানটা বের করবো, যেহেতু আমাদের এটা দেওয়া আছে, এটা আবার টুকবো যে কোণ এ ও সি সমান সমান 2BOC। এখানে বিওসির মানটা দেওয়া আছে 60, তাহলে এখানে লিখবো এ ও সি, এখানে এখানে যেহেতু দিব, হ্যাঁ অতএব দিব না, যেহেতু এওসি সমান এত, তাহলে এওসি সমান সমান কি হবে, এই যে বিওসির মানটা পেয়ে গেছি আমরা, বিওসির মান কত 60, তাহলে এখানে 60 বসাবো, 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এওসির মান হচ্ছে 120 ডিগ্রি। অ্যান্সারটা এখানে উত্তরটা লিখে দিবে যে অতএব অ্যান্সার এ ও সি সমান সমান 120 ডিগ্রি হবে। ঠিক আছে, আশা করি বুঝে গেলে। জায়গাটা একটু শর্ট আছে, তো যাই হোক তোমাদের যথাসম্ভব বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝে গেছো। এবারে দেখো 1-এর দাগের 4 নম্বর অঙ্কটি কি বলছে, যে এক জোড়া সন্নিহিত কোণের মান লেখো যারা পরস্পর পূরক কোণ। তো আমরা পূরক কোণ কি, পূরক কোণ মানে হচ্ছে দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তো এক জোড়া সন্নিহিত কোণের মান আমাদের লিখতে হবে যারা পরস্পর কি পূরক কোণ। তো এখানে লিখতে পারবো আমরা যে এক জোড়া সন্নিহিত কোণ, এখানে লিখবো এক জোড়া সন্নিহিত কোণ যারা পরস্পর পূরক। এখানে দাগ দিয়ে লিখবো, কত লিখতে পারবো, এক জোড়া লিখতে বলছে, আমি লিখে দিচ্ছি 70,20 ডিগ্রি। 70 ডিগ্রি আর 20 ডিগ্রি আর কিন্তু পরস্পর পূরক কোণ। তো এটা লিখতে পারো, অথবা তুমি 80 ডিগ্রি তারপরে আর 10 ডিগ্রি, 80 আর 10 যোগ করে কত হয় 90 হয়, সেটা লিখতে পারো। তারপরে 60 যোগ 30 লিখতে পারো, 60 আর 30 কিন্তু 90 হয়। মানে দুটা কোণের সমষ্টি যদি 90 হয় তাহলে তুমি সেটাকে পূরক কোণ বলতে পারবে। ঠিক আছে, একজোড়া সন্নিহিত কোণ যারা পরস্পর পূরক 70 আর 20, 70 আর 20 যোগ করলে 90 হচ্ছে। সুতরাং কথা দুটা কোণের সমষ্টি 90 হলেই তারা পরস্পর পূরক লিখতে পারবে। ঠিক আছে, এটার বদলে তোমরা 60-30ও লিখতে পারো, 50-40ও লিখতে পারো, তো যে কোনটা লিখলেই হবে। যাই হোক তোমরা বুঝে গেছো আশা করি। এবারে আমরা দেখবো 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে। দেখো 2-এর দাগের 1 নম্বর অঙ্কটি বলছে, একটি বর্গাকার পার্কের ভেতরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত। ঠিক আছে, আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমি প্রথমে চিত্র দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরে নাও এটা একটা বর্গক্ষেত্রাকার পার্ক। ঠিক আছে, বর্গক্ষেত্র পার্ক মানে কি, চারটে বাহুই কিন্তু সমান, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। মোটামুটি আঁকানো বোঝানোর জন্য আঁকালাম, তো এটা পুরোপুরি বর্গক্ষেত্র কিন্তু হয়নি। যাই হোক তোমাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি যে এটা ধরো একটা বর্গক্ষেত্রাকার পার্ক। ঠিক আছে, এর চারটা বাহুই সমান, বর্গক্ষেত্র যে হলে চারটা বাহুই সমান হয়। এর ভেতর দিয়ে 3 মিটার করে চওড়া রাস্তা আছে, এদিকেও 3 মিটার এদিকেও 3 মিটার করে ছাড়া চারিদিকে রাস্তা আছে। ঠিক আছে, তো এই রাস্তাটা আছে। এবার আমাদের কি জানতে চাওয়া হয়েছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা শুধুমাত্র ক্ষেত্রফল আমাদের কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এবার আমি অঙ্কটা করছি। তো প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো যে পার্কের পরিসীমা, এখানে লিখবো বর্গাকার পার্কের পরিসীমা, আমাদের যা দেওয়া আছে তাই লিখছি। পার্কের পরিসীমা সমান সমান এখানে লিখলাম 484 মিটার। তো দেখো আমাদের পরিসীমা দেওয়া আছে, এখান থেকে আমরা বাহু বের করতে পারবো। অতএব বর্গাকার পার্কের এক পাশের দৈর্ঘ্য বা বাহু লিখতে পারো, হ্যাঁ এক পাশের দৈর্ঘ্য, মানে এই এক পাশের দৈর্ঘ্য আমরা বের করব। বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে, চার পাশের পরিসীমা হচ্ছে 484 মিটার, তাহলে এক পাশের দৈর্ঘ্য কয়টুকু হবে, নিশ্চয়ই 4 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, 4 8 4 ভাগ 4 মিটার, এটা হবে আমাদের এক পাশের দৈর্ঘ্য, মানে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 121 মিটার হবে এক পাশের দৈর্ঘ্য। বর্গাকার পার্কের এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 121 মিটার। তাহলে দেখো এই যে 121 মিটার কি বেরোলো বলতো, এই যেটা এক পাশের দৈর্ঘ্য, এটাও 121, এটাও 121, এটাও 121, এটাও 121, তাহলে এই যে 121। এবার এই যে রাস্তা আছে, এই রাস্তা বাদে বর্গাকার পার্কের এক পাশের দৈর্ঘ্য কত হবে, এই রাস্তা বাদে, রাস্তা এই যেগুলো এটুকু বাদ তাহলে এটুকুটা রাস্তা বাদে বর্গাকার পার্কের এক পাশের দৈর্ঘ্য হবে এটুকুটা। তার মানে এদিকেও 3 মিটার বাদ যাবে, আবার এদিকেও 3 মিটার বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে অতএব রাস্তা বাদে পার্কের, হ্যাঁ এক পাশের দৈর্ঘ্য বলতে বাহুর দৈর্ঘ্য আর কি, এক পাশের দৈর্ঘ্য কত হবে, 121 বিয়োগ 3 গুণ 2 এখানে মিটার। কেন লিখলাম,
বুঝে নাও। কারণ তিন 2 কেন গুণ করলাম, কারণ দেখো এই পাশেও 3 মিটার বাদ যাবে, এই পাশেও 3 মিটার বাদ যাবে, তাহলে 3 দুগুণে 6 মিটার বাদ যাবে, তাহলে 121 বিয়োগ 6 মিটার, তাহলে কত হচ্ছে 121 থেকে 6 গেলে 115 মিটার। 115 মিটার হচ্ছে রাস্তা বাদে এক পাশের দৈর্ঘ্য। ঠিক আছে, এক রাস্তা বাদে পার্কের এক পাশের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখব যে অতএব বর্গাকার পার্কের রাস্তাসহ ক্ষেত্রফল, আমরা তৈরি করছি। রাস্তা সহ ক্ষেত্রফল কি হবে? রাস্তা সহ ক্ষেত্রফল কি হয়? বাহু গুণ বাহু, ঠিক আছে, বা বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার কি? রাস্তা সহ, বর্গাকার পার্কের রাস্তা সহ ক্ষেত্রফল, এই যে রাস্তা মাস্তা সহ, তার মানে এটা গোটাটাই। তাহলে এটা গোটাটাই কত ছিল? 121। তাহলে 121-এর স্কোয়ার করতে হবে আমাদের, 121-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 121-এর স্কোয়ার মানে কি? 121 যে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে, তোমরা রাফে করে দেখবে যে 14,641 আসবে। আর এটা মিটার যেহেতু একক ছিল না, তাহলে বর্গ মিটার হয়ে যায়। ক্ষেত্রফল তৈরি করলে কি হয়? বর্গ মিটার হয়ে যায়, মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে বর্গাকার পার্কের রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে 14,641 বর্গ মিটার। ঠিক আছে, এবার আমরা কি করবো বলতো? রাস্তা বাদে এবং কি, এবং আমরা বের করব, এবং রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল সমান সমান বাহু হোল স্কোয়ার। আমরা জানি, দেখো রাস্তা বাদে তার মানে কি? এই যে এটুকুটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এটুকুটা একটা বাহুর দৈর্ঘ্য কত আছে? আমরা বের করেছি 115, তাহলে 115-র স্কোয়ার করতে হবে। ঠিক আছে, 115 স্কোয়ার, তাহলে 115 স্কোয়ার মানে কি? 115 স্কোয়ার করলে দেখবে 13,225 আসবে। আর যেহেতু মিটার ছিল আমাদের এককটা, এখানে বর্গ মিটার হয়ে যাবে। ক্ষেত্রফল বের করলে বর্গ কথাটা যুক্ত হয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফলটা কত? 13,225 বর্গ মিটার। ঠিক আছে, 13,225 বর্গ মিটার। তাহলে অতএব আমরা বের করতে পারবো যে অতএব রাস্তার ক্ষেত্রফল, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা আমাদের জানতে চাওয়া হয়েছে। শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা আমরা বের করতে গেলে কি করব? এই যে 14,641 বর্গ মিটার, এটা থেকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, কি বাদ দিতে হবে? এই যেটা 13,225 বর্গ মিটার, এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে বাদ দিলেই কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। কেন বলো তো? কারণ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এই পুরো চিত্রটার ক্ষেত্রফল হচ্ছে 14,641, এই পুরোটা একদম রাস্তা সহ। আর এই রাস্তা বাদে খালি মাত্র এই ভেতরের টুকুর ক্ষেত্রফল হচ্ছে 13,225। তাহলে আমরা যদি শুধুমাত্র যদি এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা 14,641 থেকে যদি 13,225টা বিয়োগ করে দিই, তাহলেই তো আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তার জন্য আমরা এটা বিয়োগ করে দিচ্ছি। তো এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 1416। এটা রাফে বিয়োগ করবো, দেখবে এরকমই হবে। ঠিক আছে, 1416 বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে রাস্তাটির ক্ষেত্রফল হবে 1416 বর্গ মিটার। তাহলে আমরা এখানে উত্তর লিখব। উত্তর, রাস্তার ক্ষেত্রফল হবে 1416 বর্গ মিটার। ঠিক আছে, তোমাদের উত্তর দেখবে অন্য একটা কিছু আছে। ঠিক আছে, উত্তরে দেখবে যে 13,225 এর বর্গ মিটার এটা লেখা আছে। ঠিক আছে, ওখানে যদি লেখা থাকতো যে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত, তাহলে 13,225 মিটার হতো। কিন্তু আমাদের যেহেতু শুধু চাওয়া হয়েছে রাস্তার ক্ষেত্রফল কত, তাই এর জন্য কিন্তু বিয়োগটা করতে হবে, তাই উত্তরটা ওখানে ভুল আছে। ঠিক আছে, এবারে আমরা দেখব 2-এর দাগের 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2-এর দাগের 2 নম্বর অঙ্কটি বলছে 3x প্লাস 3/x সমান 2 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? তো প্রথমে এটা আমরা ঠিক করে নেই। 3x প্লাস 3/x সমান 2 আছে, তো এখান থেকে 3 কমন ধরবো আমরা। 3 কমন ধরলে কি হবে? x প্লাস এখানে 1/x হয়ে যাবে, সমান সমান হচ্ছে 2। এই 3টাকে এ পাশে সমান সমান এর পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? x প্লাস 1/x সমান সমান এই 2 এর নিচে এসে 3 বসবে ভাগাকারে। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম 2/3। এবার এই যে রাশিটা আছে, রাশিটার মান আমরা এবার নির্ণয় করব। ঠিক আছে, তো রাশিটা কি আছে দেখো, x³ প্লাস 1/x³। তো দেখো a³ প্লাস b³ এর সূত্র, a³ প্লাস b³ এর যে মান নির্ণয়ের সূত্র আছে সেটা লিখতে হবে। সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b বলতে 1/x³ দিলাম,
-3ab, 3 বলতে 3 দিলাম সূত্রের, আর এ বলতে এক্স আর বি বলতে 1/x, এটা ইন্টু a প্লাস বি, এক্স প্লাস 1/x, এটা লিখতে হবে। এবার দেখো এটার মান এখানে বের করা আছে 2/3, তাহলে 2/3 লিখলাম, এখানে পাওয়ার কিউব দিয়ে দিলাম, এই এক্স কেটে গেল, তাহলে -3 থাকছে, আর এটার মান হচ্ছে 2/3, তাহলে এর সাথে গুণ আকারে আছে, তাহলে গুণ 2/3, তাহলে এই যে এবার দেখো এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে কি থাকছে 2 এর পাওয়ার 3 মানে কি 2 দুগুণে 4 4 দুগুণে 8, আর 3 এর পাওয়ার 3 মানে কি 3 3 9, 3 9 27, তাহলে 27 লিখলাম, মাইনাস 2 আছে 2 লিখলাম, তাহলে কত হবে এখানে লসাগু করলে 27, এখানে 8 থাকছে, -27 দুগুণে কত 54, তাহলে 54 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে কি হবে 46, তাহলে বড়টার সামনে চিহ্ন বসে, উপরে 46 নিচে 27, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম যে এই রাশিটার মান কত হচ্ছে -46/27, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এবার আমরা দেখব 3-এর দাগের অঙ্কগুলো কি বলছে। দেখো 3-এর দাগে কি বলা হয়েছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি এমন সন্নিহিত কোণ আঁকো যার একটি 45 ডিগ্রি এবং অপর কোণের মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, আমাদের দুটা সন্নিহিত কোণ আঁকাতে হবে। তো আমরা মনে মনে ধরে নিচ্ছি যে 45 তো আমাদের আঁকাতেই হবে বলে দেওয়া হয়েছে, আর এমন একটা কোণ ধরে নেই যাতে আমাদের অঙ্কন করতে সুবিধা হয়। তো আমি ভেবে দেখেছি যে 15 ডিগ্রি আঁকালে পরে আমাদের আঁকানোটা সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে মনে ধরে নিলাম যে 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ হচ্ছে 15, তাহলে 45 ডিগ্রি আঁকাবো আর 15 ডিগ্রি আঁকাবো, তাহলে মোট কত ডিগ্রি আঁকাতে হবে আমাদের 45 আর 15 যোগ করলে হচ্ছে 60 ডিগ্রি আমাদের কিন্তু কোণ অঙ্কন করতে হবে। স্কেল কম্পাসের সাহায্যে স্কেল আর হচ্ছে রুল কম্পাসের সাহায্যে কিন্তু আমাদের আঁকাতে হবে। ঠিক আছে, এবার প্রথমে আমরা কি করবো বলতো 45 ডিগ্রি অঙ্কন করব। তো 45 ডিগ্রি অঙ্কন করতে গেলে কি করতে হবে 90 ডিগ্রি আঁকাতে হবে, 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45। ঠিক আছে, আর 90 ডিগ্রি আঁকাতে গিয়েই আমাদের 60 ডিগ্রি কিন্তু কোণ অঙ্কন করা হয়ে যায়। কিভাবে হয়ে যায় সেটা দেখাচ্ছি দেখো। প্রথমে আমরা কি করব, স্কেল নিয়ে যে কোনো মাপের একটা রেখাংশ প্রথমে টেনে নিলাম। ঠিক আছে, টানার পরে আমরা কি করব, এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এখানটাতে আমরা অঙ্কন করব। ঠিক আছে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করছি। এই যে একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার বৃত্তচাপ অঙ্কন করার পর আমাদের কাজ কি 90 ডিগ্রি আঁকাতে হবে, তাই না? কারণ 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তো 90 ডিগ্রির অর্ধেক কত 45 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমরা এখান থেকে 90 ডিগ্রি আঁকানোর সময় এখানে যে বৃত্তচাপটা আঁকাই সেটাই হচ্ছে 60 ডিগ্রি। এখানে কি এটা কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তো 60 ডিগ্রি কেন আঁকালাম সেটা পরে বলছি। এটা 60 ডিগ্রি হলো, আর আমাদের 60 ডিগ্রি এমনিতেও আঁকাতে হবে, কিন্তু আমাদের 60 ডিগ্রিটাও কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এটা 60 ডিগ্রি আঁকানো হলো। আবার এখান থেকে আমরা এখানে একটা বৃত্তচাপ কাটলাম, যতবার করে বৃত্তচাপ কাটবে তত করে 60 ডিগ্রি হবে। এখানে একটু 60 ডিগ্রি হয়েছে, আবার এখানে কাটলাম তো এটা আবার 60 ডিগ্রি হলো, তাহলে এখান থেকে এইটুকুটা 60, আবার এখান থেকে এইটুকুটা 60, মানে 120 কিন্তু আঁকানো হলো। তো আমাদের যাই হোক এগুলো আঁকানোর প্রয়োজন নেই, 90 ডিগ্রি আঁকাতে হবে। এর জন্য আমরা কি করব, আবার এখান থেকে নিয়ে এখানে কাটতে হয়, তোমরা সকলেই জানো 90 ডিগ্রি কিভাবে আঁকাতে হয়। আবার এখান থেকে নিয়ে এখানে কাটলাম, তাহলে কি আমাদের কিন্তু 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। শুধুমাত্র এটা জয়েন করে দিতে হবে, কিন্তু আমাদের জয়েন করার প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের চিহ্নটা থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের শুধু চিহ্নটা দরকার যে কোথায় 90 ডিগ্রি, তাহলেই হবে। তো চিহ্নটা দরকার, চিহ্ন দিচ্ছি। এই যে এটা একটু দিকে যাবে না, আর একটু চাপবে, হ্যাঁ এটা হচ্ছে 90 ডিগ্রির দাগ, এটা হচ্ছে 90 ডিগ্রির দাগ, আর এটা হচ্ছে 90 ডিগ্রির দাগ, তাই না? তো এটা হচ্ছে 90 ডিগ্রি, কোথা থেকে কোন পর্যন্ত 90 ডিগ্রি, এই যে এখান থেকে এই পর্যন্তটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির আমাদের অর্ধেক করতে হবে, অর্ধেক করলে 45 ডিগ্রি হবে। তো অর্ধেক করার জন্য কি করতে হবে, এখান থেকে এই পর্যন্ত অর্ধেকের বেশি নিয়ে আমাদের বৃত্তচাপ আঁকাতে হবে। তো অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ আঁকাতে গেলে কতটা, এটা ধরো অর্ধেকের বেশি হয়েছে। হ্যাঁ, এবার এটা নিয়ে আমরা বৃত্তচাপ আঁকাবো, তাহলে এ পাশে কাটছি, আবার এই পাশ থেকেও আমরা কাটবো। এই যে কাটলাম, এটা কিন্তু 45 ডিগ্রি আমাদের অঙ্কন করা হয়ে গেল, সমদ্বিখণ্ডক হয়ে গেল 90 ডিগ্রির। আর এটা তাহলে আমরা জয়েন করে দেব। ঠিক আছে, এটাকে একদম সূক্ষ্মভাবে জয়েন করবে, তাহলে কিন্তু মাপগুলো সূক্ষ্ম আসবে, না হলে কিন্তু মাপগুলো ভুল ভাল আসবে। তো যাই হোক আমাদের এটা জয়েন করতে হচ্ছে। এটা হচ্ছে 45 ডিগ্রি আঁকানো হলো। হ্যাঁ, আর এটা দেখো আমি বলেছিলাম যে 90 ডিগ্রি আঁকানোর সময় এই যে এখান থেকে এইটুকুটা আমরা যে বৃত্তচাপটা আঁকিয়েছি এটা কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রিটাকে আমাদের জয়েন করে দিতে হবে। কেন বলো তো, এটা যদি 45 হয়ে যায় তাহলে এটুকু এখান থেকে এটুকু পুরোটা 60 আর এটুকুটা 45, তাহলে বাকিটুকু কত, এটুকুটা কত, এই যে এইটুকুটা তাহলে 15। এখান থেকে এটুকু যদি 60 হয় আর এটা যদি 45 হয় তাহলে এইটুকুটা নিশ্চয়ই 15 হবে, বিয়োগ করলে 15 হচ্ছে। তাহলে আমাদের দুটা কোণ অঙ্কন করা হয়ে গেল, একটা 45 আর একটা 15। ঠিক আছে, ওর জন্যই কিন্তু আমি 15 ডিগ্রি নিয়েছি আঁকানোর জন্য, যাতে সুবিধা হয় অঙ্কন করতে, এটাই, তাছাড়া আর কোনো কারণ নেই। ঠিক আছে, এবার আমরা এটাকে জয়েন করে দেবো
সূক্ষ্মভাবে জয়েন করতে হবে, বারবার বলেছি। আর তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় রুল পেন্সিলের সাহায্যেই অঙ্কনগুলো করবে, এতে কিন্তু মাপগুলো সূক্ষ্ম আসবে। ঠিক আছে, মাপগুলো একদম সূক্ষ্ম আসবে। তাহলে এটা আমাদের আঁকানো হলো। কি আঁকালাম? এটা মান দিয়ে দিলাম 15 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আর নামগুলো দিয়ে দেবো আমরা এ, এখানে বি, এখানে সি, আর এখানে হচ্ছে ডি। এটা আমরা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের দুটা কোণ অঙ্কন করা হয়ে গেল, যারা পাশাপাশি কিন্তু সন্নিহিত। তোমরা মেপে দেখলে দেখতে পাবে এটা 60 ডিগ্রি, অবশ্যই 60 ডিগ্রি হবে। এই যে একদম 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কাটায় কাটায় 45 ডিগ্রি। তো 60 ডিগ্রি আর 45 ডিগ্রি পাশাপাশি আছে। তাহলে আমরা এখানে রুল দিয়ে লিখে দিব যে অতএব উপরে, অঙ্কনটা লিখে দিতে হবে, উপরে দুটি সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ কি কি দেখো এখানে এ বি ডি ও কোণ ডিবিসি অঙ্কন করা হলো, যেখানে মানগুলো দিয়ে দিতে হবে, যেখানে কোণ এ বি ডি সমান সমান 15 ডিগ্রি এবং কোণ ডিবিসি সমান সমান 45 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। এবারে আমরা 3-এর দাগের যে অথবা প্রশ্নটি রয়েছে সেটার সমাধান করব। দেখো 3-এর দাগের অথবা প্রশ্নটি কি বলছে, আমাদের বিদ্যালয়ের ছাত্ররা কোন খেলা বেশি পছন্দ করে তার তালিকা শতকরায় দেওয়া হলো। একজন ছাত্র একটি খেলাই পছন্দ করে, খেলার নাম এখানে দেওয়া আছে। ক্রিকেট খেলায় 50 জন ছাত্র, ফুটবল খেলা 30 জন, কবাডি 20 জন। তথ্যটি পাইচিত্র তৈরি করো। তো পাইচিত্র তৈরি করার আগে আমাদের একটা তথ্য মানে কেন্দ্রীয় কোণটা বের করতে হয়। তো কেন্দ্রীয় কোণ বের করার জন্য কি করতে হয়? মোট ছাত্র তৈরি করতে হয়। যেহেতু এখানে শতকরার কথা বলা হয়েছে, 100 জন ছাত্রই হবে। তো যাই হোক, তবু আমি এখানে যোগ করে দেখালাম 50 যোগ 20, 30 যোগ 20 সমান 100 জন ছাত্র আছে। তো 100 জন ছাত্রের একটা আমাদের কি তৈরি করতে হবে বললাম? কেন্দ্রীয় কোণটা তৈরি করতে হবে। কেন্দ্রীয় কোণ ছাড়া আমরা পাইচিত্র অঙ্কন করতে পারবো না। তো কেন্দ্রীয় কোণ তৈরি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? ক্রিকেট কতজন খেলে? 50 জন। এখানে খেলার নামগুলো লিখেছি, এখানে ছাত্র সংখ্যার নাম, ভগ্নাংশ থেকে কেন্দ্রীয় কোণ তৈরি করেছি। ঠিক আছে, তো ছাত্র হচ্ছে ক্রিকেট খেলায় 50 জন ছাত্র, ফুটবলে 30 জন, আর কবাডিতে 20 জন। তো ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয়? যেহেতু আমাদের মোট ছাত্র 100, তো 100 জনের মধ্যে 50 জন ক্রিকেট, তাহলে এটা কাটাকাটি করলে 1/2 আসবে। সেরকম 100 জনের মধ্যে 30 জন ফুটবল, কাটাকাটি করলে 3/10 আসবে। আবার 100 জনের মধ্যে 20 জন কবাডি, এটা কাটাকাটি করলে 1/5 আসবে। ঠিক আছে, তাহলে 1/5 আসলো। তারপরে দেখো ভগ্নাংশগুলো তৈরি হলো। তো ভগ্নাংশ তৈরি হলে একটা বৃত্তের মান হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির সাথে আমরা এই যে হাফ গুণ করে দিলাম, কাটাকাটি করলে 180 ডিগ্রি আসলো। আবার 360-এর সাথে আবার 3/10 এটা গুণ করে দিলাম, কাটাকাটি করলে 108 ডিগ্রি আসলো। আবার 360 ডিগ্রির সাথে 1/5 এটা গুণ করে দিলাম, তাহলে আমাদের কাটাকাটি করলে 72 ডিগ্রি আসলো। এইবারে আমাদের কিন্তু কি করতে হবে? পাইচিত্রটা অঙ্কন করতে হবে। তো পাইচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, আমরা এখানে আমি কলম দিয়ে করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই পরীক্ষার খাতাতে রুল পেন্সিল ইউজ করে অঙ্কনটা করবে। তো এখানটাতে আমি যে কোনো মাপের একটা বৃত্ত অঙ্কন করছি, যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করছি। দেখো এই যে বৃত্ত অঙ্কন হয়ে গেল। এবার বৃত্তের মাঝে যে থাকে সেটাকে কি বলে? বৃত্তের কেন্দ্র বলা হয়। কেন্দ্রটাকে একটু চিহ্নিত করে দিচ্ছি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার আমরা কি করব? এখানটাতে স্কেল দিয়ে পরিধির উপরে একটা মানে সোজা কথা ব্যাসার্ধটা টানবো। এখান থেকে ব্যাসার্ধটা টানলাম। ঠিক আছে, ব্যাসার্ধ টানা হলে এবারে কি করব? আমরা চাঁদা নিয়ে আসবো। চাঁদা নিয়ে এসে আমাদের যত ডিগ্রি কোণগুলো অঙ্কনের কথা বলা হয়েছে সেগুলো আঁকাবো। এখানে কি বলা হয়েছে দেখো, প্রথমে 180 ডিগ্রি কোণ, তাই না? তো 180 ডিগ্রি কোণ আঁকাতে হবে। তো 180 ডিগ্রি কোণ মানে কি? 180 ডিগ্রি কোণ মানে কি? সোজাসুজি একটা সরল রেখা আঁকাতে হবে। তো সরল রেখা আঁকানোর দরকার নেই, সরল রেখা ওটা চাঁদা দিয়ে আঁকানোর দরকার নেই। তাহলে আমরা কি দিয়ে? স্কেল দিয়ে কিন্তু আঁকাতে পারবো। তাহলে এই সোজাসুজি আমরা একটা শুধু দাগটা দিয়ে দেবো। তার মানে বৃত্তের ব্যাসটা আঁকিয়ে দিলেই 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 180 ডিগ্রির জায়গায় যদি অন্য কোনো ডিগ্রি বলতো তাহলে কিন্তু আমরা কি করতাম বলতো? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা চাঁদা ব্যবহার করে আঁকাতাম। তো যাই হোক, এবার আমরা চাঁদা ব্যবহার করব। কি বলা হয়েছে দেখো, এবার 180 ডিগ্রি অঙ্কন করার পরে আমাদেরকে 108 ডিগ্রি আঁকাতে হবে, তাই না? তো আমরা এখানটাতে আবার চাঁদাটা বসাবো। চাঁদাটা বসিয়ে কত ডিগ্রি আঁকাতে হবে? 108 ডিগ্রি সূক্ষ্মভাবে বসাতে হবে। এবার 108 ডিগ্রি আমাদেরকে আঁকাতে হবে। 108 কোথায় আছে ভালো করে খেয়াল করবে। 108, তো 108 ডিগ্রি কোথায় আছে? এই যে হচ্ছে
এটা হচ্ছে 90, এই যে 100, এই যে 105, 6, 7, 8, 5, 6, 7, 8, এই যেখানে 108 আছে, তাহলে এখানে ফোঁটা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে জয়েন করে দেবো, তাহলে এটা 108 ডিগ্রি হয়ে যাবে। এটা 108 ডিগ্রি হয়ে গেল। আর যেটা বাকি থাকলো সেটা অটোমেটিক্যালি আমাদের আরেকটা যেটা কোণ আঁকাতে হবে, যে 72 ডিগ্রি আঁকানোর কথা বলা হয়েছে, সেটা অটোমেটিক্যালি 72 ডিগ্রি কিন্তু কোণ অঙ্কন করা হয়ে গেছে, সেটা আমাদের আর আঁকানোর প্রয়োজন হয় না। শেষের কোণটা কিন্তু একা একাই আঁকানো হয়ে যায়, ঠিক আছে। এখানে দেখো এই যে অটোমেটিক্যালি 72 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন করা হয়ে গেছে। তাহলে আমাদের পাই চিত্রটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শুধু নাম লিখে দেবো। এটা হচ্ছে 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 108 ডিগ্রি। আর যেগুলোর নাম ছিল, এটা হচ্ছে কবাডি, আর এটা হচ্ছে ক্রিকেট, আর এটা হচ্ছে ফুটবল, ঠিক আছে, এটা ফুটবল। তো আঁকানো হয়ে গেল আমাদের পাইচিত্র। আমরা খালি শুধু লিখে দেব উপরের তথ্য থেকে একটি পাইচিত্র অঙ্কন করা হলো। তথ্য থেকে পাইচিত্র অঙ্কন করা হলো, ঠিক আছে। এটা গেল আমাদের 3 দাগের অথবা। এবারে আমরা দেখব পরের অঙ্কগুলো কি বলছে, অর্থাৎ 4 দাগের অঙ্কগুলো এবার আমরা করব। দেখো আমাদের 4 দাগে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো a⁶ মাইনাস b⁶। এই a⁶ মাইনাস b⁶ কে আমরা এভাবে লিখতে পারি a³ মাইনাস b³ ইন্টু a³ প্লাস b³। তো তোমরা এটাকে সাথে এটা যদি গুণ করে দেখো তাহলে এটাই আবার ফিরে আসবে a⁶ মাইনাস b⁶, ঠিক আছে। এটা থেকে আমরা এটা লিখতে পারি। তো এবার আমরা সূত্রে ফেলবো। দেখো এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র আছে, a³ মাইনাস b³ এর উৎপাদক বিশ্লেষণ সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র হয়ে গেল এটার। আবার এটার উৎপাদক বিশ্লেষণের সূত্র ফেলবো, a³ প্লাস b³ এর উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল, একদমই সহজ, এখানে আর কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। এটা কিন্তু অঙ্ক আমাদের উত্তর মিলে গেল। কিন্তু তাহলে আমরা খালি একটা জিনিস কাজ করে দেবো কি, এই যে এটা আর এটা কাছাকাছি লিখবো, a মাইনাস b ইন্টু a প্লাস b, আর এটাকে পিছনে রাখবো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। মানে এটাকে আর এটাকে পাশাপাশি আনলাম, এটাকে পাশাপাশি আনলাম, তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ শেষ। এবার আর একটা উৎপাদক বিশ্লেষণ আছে, দেখো 7ax² প্লাস 14ax প্লাস 7a। এটাকে কিভাবে করবো, এখানে যা আছে তাই লিখলাম 7ax²। এই যে 14ax আছে না, এটাকে ভাঙবো, 7ax প্লাস 7ax লিখতে পারি। এটা যোগ করলে 14axই হবে, এটা লিখলাম, তারপরে 7a। এবার আমরা এখান থেকে কমন ধরবো। দেখো তো এই দুটা থেকে কমন ধরবো, কি কমন ধরবো, 7ax, এটা কমন ধরবো। তো 7ax কমন ধরলে শুধু x² ছিল, তাহলে একটা x থাকবে, এটা পুরোটাই কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 থাকবে, হয়ে গেল। আবার এই দুটা থেকে কমন নেবো, কত কমন নেবো, 7a কমন দেবো, তাহলে এখানে 7a কমন নিলে x থাকবে, আর এখান থেকে গোটা যদি 7a নিয়ে নিই তাহলে কি কমন থাকবে, 1 থাকবে, এখানে 1 হলো। এবার দেখো এটা থেকে কি কমন নেব, এটা থেকে আর এটা থেকে কি কমন নেব, x প্লাস 1, এটা কমন আছে, x প্লাস 1 এটা কমন নেব, তাহলে কি থাকবে, এবার 7ax, আর এই যে এখানটাতে আছে প্লাস 7a, এটা কমন না হলো, ঠিক আছে। এবার কি করব, দেখো এবার দেখো x প্লাস 1, এখানেও দেখো কমন নেওয়া যায় দুটার মধ্যে, 7a কমন নেওয়া যায়, তাহলে এখানে 7a কমন নিলাম, তাহলে কি থাকছে, x প্লাস 1 থাকছে, তাই না। এখান থেকে 7a যদি কমন নিই তাহলে x থাকবে, আর এখানে কিছুই থাকবে না, মানে 1 থাকবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে সবার সামনে নিয়ে যাবো, 7aটাকে 7a সামনে নিলাম, ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। এটা হচ্ছে দ্বিতীয়টার উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের অঙ্কের ভিডিও। এর পরের দিন তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে।